কনকনে শীতের ঠেলায় সবাই কাহিল, মানুষজন নিজের আস্তানা বানিয়ে কম্বলের ভেতর। কিন্তু এই ঠান্ডার মাঝেও রয়েছে দুই ব্যক্তি যাদের হৃদয় জ্বলছে, মন পিঞ্জরে বেঁধেছে মন খারাপের মেঘ। তানিয়ার চোখ বহমান, নাক লাল, শব্দ ব্যয় করছে না মেয়েটা। চুপচাপ ভাবলেশীন ভাবে বসে আছে। দূর কোথাও আকাশ পানে মেলেছে নয়ন জোড়া। তাসিন ভারী কি শ্বাস ছাড়ছে, কোনোভাবে নিজেকে ঠিক রাখতে পারছে না সে। কি এক অদ্ভুত বেড়াজালে আবদ্ধ সে। তানিয়ার অশ্রুবিন্দু তাকে পোড়াচ্ছে। তাসিন গলা ঘেঁষে উঠল, ধীরলয় বলল, চোখের দেখা সবসময় ঠিক হয়? আমি কোনো মিডিয়া কিংবা গুজবে কান দিইনি, আমি নিজের চোখে দেখেছি। যদি বলি ওরকম কিছুই না যেমনটা তুমি ভাবছো, তোমার চোখের দেখা ভুল। আমিও জানি ওরকম কিছুই না যেমনটা আমি ভাবছি, কিন্তু আজ যেখানে একজন আপনার হাত ধরার সাহস পেল, পরে সে আপনার সাথে ঘনিষ্ঠ হতে সাহস পাবে না, তার কি গ্যারান্টি? আপনি একজনকে সুযোগ দিয়েছেন আপনার কাছে আসার, এই সুযোগ আপনি দ্বিতীয়বার দেবেন না, তার নিশ্চয়তা কি? তাসিন যেন একদম জমে গেল। মেয়েটা রাগ দেখাচ্ছে না, মেয়েটার গলার স্বর একদম নিডেড। তাসিন ফ্রিকুচকে তীব্রভাবে কিছু জানার চেষ্টা করে বলল, তুমি সন্দেহ করছো আমাকে? না। তাসিন শুকনো ঠকিল, লম্বা শ্বাস টেনে বলে, মেয়েটা শুধুই আমার এক পলিটিক্স পার্টনারের মেয়ে। তাহলে সে আপনার সাথে কি করছিল? কথা বলছিল। মেয়েটা একটু অন্যরকম তানিয়া, ইউ নো হোয়াট আই মিন। তাহসিন, আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না। তানিয়া এক প্রকার হাঁপাতে হাঁপাতে এই কথাটি বলল। তাসিনের কথায় তার নিঃশ্বাস ভারী হচ্ছে। তানিয়া দ্রুত উঠে রুম থেকে বেরিয়ে যেতে নিলে তাসিন দৌড়ে গিয়ে তাকে আটকায়, হাত ধরে কোমর টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। তানিয়া কেঁদে নিঃশব্দে মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে। তানিয়া প্লিজ কাম ডাউন, আমাকে বোঝার চেষ্টা করো। মেয়েটা ফট করে আমার হাত ধরে নেয়। আমি বুঝে ওঠার আগেই দেখি তুমি দাঁড়িয়ে। সব কিছুই ম্যাসআপ হয়ে গেছে। আমায় ছেড়ে দিন তাহসিন। না, ছাড়বো না। আগে বলো, তুমি বিশ্বাস করেছো আমাকে? আমি বিশ্বাস করি না আপনার প্রফেশনকে, আমি বিশ্বাস করি না আপনার আশেপাশের মানুষগুলিকে, আমি বিশ্বাস করি না আপনার অজানা দিককে। ভালোবাসো না আমাকে? এসবের মধ্যে ভালোবাসা টানবেন না তাহসিন। আজ যে আপনার হাত ধরে, কাল সে আপনার বিছানা। স্টপ রাবিশ, একদম বাজে বকবে না তানিয়া। তাহসিন কেঁদে দেয় এক ধমক, কিন্তু তানিয়া এতে দমে যায় না। সে দ্বিগুণ রাগ নিয়ে বলে, তাকে নিয়ে বললাম দেখে এত রাগ? তাহসিন চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলে, তোমার মাথা এখন গরম। আমি যা বলবো তোমার সেটাই রাগ লাগবে। সেদিন যদি আপনার জায়গায় আমি হতাম তাহলে আপনি কি করতেন তাহসিন? ওই মেয়েটার জায়গায় যদি ছেলে হতো, কি করতেন আপনি? মেরে দিতাম। তাহলে আমিও তাকে মারতে চাই। কি? হ্যাঁ, আই ওয়ানা হিট হার। পাগল হয়ে গেছো তুমি? তানিয়া চোখ ছোট ছোট করে বলল, আপনাদের রিলেশন আছে তাই না? মিথ্যা বলবেন না তাহসিন। কি যাতা বলছো তুমি? আই লাভ ইউ ড্যাম। সেদিন ওই মেয়েটা আমাকে কত বাজে কথা বললো আর আপনি চুপচাপ রইলেন। আমি কিভাবে ভুলে গেলাম? আপনাদের তো প্রাইভেট মিটিং চলছিল। তাচ্ছিলের সহিত শেষের কথাগুলো বলল তানিয়া। তাহসিন তানিয়াকে আরো বেশি টেনে আনলো নিজের দিকে, একেবারে প্রশস্ত বুকের সহিত মিশিয়ে বলল, তোমাকে বাজে কথা বলার আর আমার হাত ধরার শাস্তি সে পেয়েছে। তোমার তাহসিন এত কাঁচা নয় তানিয়া। সেই মুহূর্তে তুমি যা দেখেছো তা ভুল নয়, কিন্তু ঠিকও নয়। আমি শুধুই চুপ ছিলাম ওর বাপের জন্য, আর তোমার পরিচয় দেইনি তার একটা কারণ আছে। একবার যদি তোমার ব্যাপার পাবলিশ হয় তাহলে ঘর থেকে বেরোনো মুশকিল হবে তোমার। প্রেস মিডিয়া তোমায় ছেকে ধরবে, বিপক্ষে থেকে হামলারও শিকার হতে পারো। এবার বলো, এত কিছু সহ্য করতে পারবে তুমি? যদি হ্যাঁ বলো তাহলে এক্ষুনি আমাদের বিয়ের ব্যাপারটি পাবলিশ করছি। তাহসিন তানিয়ার চোখে চোখ রেখে সমস্ত কথাগুলি বলে ওঠে। এতক্ষণে রাগে অগ্নি শর্মা। তানিয়া যেন ঝঞ্ঝা হলো, বিড়াল ছানা হলো মেয়েটা। তাহসিন আবারও বলে, বলো, করব পাবলিশ? না। তানিয়ার মিনমিন কণ্ঠ শুনে তাহসিন সামান্য হাসে। তানিয়ার কপালে চুমু এঁকে বলে, কারোর সাহস নেই তোমার তাহসিনকে ছুঁয়ে দেখার। ট্রাস্ট মি, ও যে আমার হাত ধরে নেবে আমি বুঝে উঠতে পারিনি। 37 বার হাত ধুয়েছি আমি নিজের। আর দ্বিতীয় এই যে
আমার জন্য তোমার একটু ক্ষতিও আমি মেনে নেব না তানি। তানিয়া চুপচাপ সবটা শুনল। তাহসিন আবারও বলল, আমি বলেছিলাম কোনো কিছুতে বিশ্বাস না করতে, আমার রাগ হয়েছিল। আমায় বলতে, এক্সপ্লেইন করার সুযোগ দিতে। রাগ হলে কথা বলে না মানুষ। ও তাই নাকি? জি, এরপর থেকে ওই ডাইনিকে একদম কাছে ঘেঁষতে দেবে না, এই বলে দিলাম। এত জেলাসি, আই লাইক ইট। কথা বলবো না কিন্তু। আচ্ছা বাবা, কাউকেই ঘেঁষতে দেব না, খুশি? তানিয়া কথা না বলে আরো একটু মিশে যায় তাহসিনের বুকের সাথে। তাহসিন তানিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে তানিয়া, শুধু একটু সময় দাও আমায়, একটু সময়। আর আমি অনেক সরি আমার জানকে এত অবহেলায় রাখার জন্য, কিন্তু সব শেষে ভালোবাসি তোমায়। ভালোবাসতে বাসতে থেমে যাচ্ছি, আবার থেমে গিয়ে ভালোবাসছি। আমার আনুগত্য তোমার জন্য তানিয়া, আজীবন, সারা জীবনের জন্য। আমিও ভালোবাসি। বেশ কিছু সময় অতিবাহিত হতে তাহসিন তানিয়ার সামান্য ছাড়ে মেয়েটার দিকে নাক মুখ ফুলিয়ে বলে, 2 দিন, পুরো 2 দিন আমায় ইগনোর করেছো, তার শাস্তি তো প্রয়োজন। তানিয়া পিটপিট করে চেয়ে রইল। তাহসিন তানিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আদুরে শাস্তি। ভেবেছিলাম একেবারে অনুষ্ঠানের পর সব হবে, কিন্তু আই ক্যান্ট ওয়েট। ক্যান আই? তানিয়া ফ্রিকুচকি সবটা শুনে অতঃপর যখন বোঝে তাহসিন কি মিন করতে চাইলো, তখনই লাফিয়ে উঠে লাজে রাঙা হয়, মাথা ঝাঁকিয়ে বলে, না না না, এটা মামা বাড়ি। না না না, এটা মামা বাড়ি, প্লিজ তাহসিন। মামা বাড়ি তো কি হয়েছে? তোমার মামা মামিরা কি সব নিরামিষ? বাজে বলবেন না, এটা আপনার কিংবা আমাদের বাড়ি না। তাহসিনের মুখটা ছোট হয়ে যায়। তানিয়া সেই দিকে চেয়ে মুচকি হাসে। তাহসিনের গলা জড়িয়ে ধরে দাড়ি যুক্ত থুতনিতে চুমু দিয়ে বলে, এখনো তো সব ঠিক হয়নি তাহসিন, আমি এখনো আপনার থেকে রেগে। তাহসিন মুখ হাঁ করে বলে, আবার কি? আমি এখনো আপনার সাথে রেগে। আপনি মেয়েটাকে সুযোগ দিয়েছিলেন আপনার হাত ধরার, তাই জন্য শাস্তি তো আপনারও প্রাপ্য। তাহসিন সন্দিহান চোখে বলে, কি শাস্তি? 10 বার কান ধরে উঠবোস, নো চিটিং। আমি গুনবো, স্টার্ট। হোয়াট দ্য হ্যাক? আমি উঠবস করব? হ্যাঁ আপনি শুরু করুন। মোটেও না। মোটেও হ্যাঁ। নো, না, নেভার। তাহলে আমি রুম থেকে চলে যাব। রুম থেকে এক পা বের করে দেখাও, তারপর দেখবে কি করি। আচ্ছা যাব না, কিন্তু আপনাকে উঠবোস করতেই হবে, না হলে আমি রেগেই থাকবো। তাহসিন হাজার বুঝিও লাভ হয়নি। তানিয়া একই জেদে আটকে তাহসিন 2 কানে হাত রেখে উঠবাস করতে শুরু করে। এদিকে তানিয়া হেসে পাগল। এত বড় একটা ছেলে যার রাগের ভয় সবাই কাঁপে, সে ছেলে কিনা একটা ছোট্ট মেয়ের কথায় এই অদ্ভুত কাণ্ড করছে। হয়তো ভালোবাসা নিজের স্ট্যাটাস ভুলে যায় মানুষ। তাহসিনের উঠবসের মধ্যেও একটা চার্ম আছে, এ যেন শরীর চর্চার কোনো উপায়। তানিয়া দেখে নিজের ড্যাশিং বরকে, এরকম ছেলে পাশে থাকলে তো নিয়ত ফিসলে যাওয়ারই কথা। তাও রাগ লাগলো মেয়েটার উপর। তানিয়া খিলখিল করে এসে বলছে, আপনারই উঠবোস যদি আপনার সঙ্গ পাঙ্গরা জানতে পারতো, তাহলে এগ্রি ইয়াং ম্যান ওয়ালা সাইডে এফেক্ট লাগতো। তাহসিনের 5টা উঠবস হতে তানিয়া নিচে গিয়ে তাকে থামায়। অতঃপর তানিয়া তাহসিনকে সোফায় বসিয়ে নিজে পাশে বসে। তাহসিন তানিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, প্রচুর পরিমাণে বদমাইশি শুরু করেছো তুমি তানি, আমায় একটু ভয় পাও না? তানিয়া মুচকি হেসে 2 দিকে মাথা নাড়ায়। তাহসিন ওর দিকে আরো এগিয়ে বলে, একটু না ভয় পাও না? না। তাই তাহলে একটু ভয় পাওয়াই। তাহসিন কথা শেষ করে তানিয়াকে নিজের কোলে বসিয়ে দিল। অধরের মালিকানা হারল তানিয়া। অতিষ্ঠ চুমুতে মাতোয়ারা হয়ে তাহসিন সহসা তানিয়া খামচে ধরে তাহসিনের ঘাড়। ছেলেটা যেন একটা মুহূর্ত ওয়েস্ট করতে চায় না। চুমুরত অবস্থায় তাহসিন কোলে তুলে নিল তানিয়াকে। তড়িৎ বিছানায় শুয়ে নিজের ভার ছাড়ে মেয়েটার চিকন দেহের উপর। তানিয়া হাঁপিয়ে উঠে নিজের গলার মধ্যভাগে গাঢ় ছোঁয়া পেতে তানিয়া আটকে উঠছে। ঠেলা দিয়ে তাহসিনকে সরিয়ে দিতে ছেলেটা আরো খেপে যায়। তানিয়া 2 হাত বিছানার সাথে চেপে ধরে। তানিয়া ঘাবড়ে যায়, কি হচ্ছে এগুলো? ছেলেটাকে আটকাবে কি করে? তানিয়া মোটেও চাইছে না কিছু। তানিয়া মৃদু স্বরে বলল, তাহসিন প্লিজ। নো, আই ওয়ান্ট ইউ। কিছুদিন অপেক্ষা করুন প্লিজ, অনুষ্ঠান হতে দিন, বোঝার চেষ্টা করুন। তাহসিন শেষের ব্যথাতুর চুমু দিয়ে মাথা তুলে তাকালো। হাসকি
সরি বলল। তুমি চাও না? চাই, কিন্তু এই মুহূর্তে না। তানিয়া শেষের কথা নিজের হাতে জোরালো ছোঁয়া অস্থির করে মেয়েটাকে। তানিয়ার চোখ মুখ কুচকে ফেলে, ব্যথায় ছটফট করে, ঠোঁট উল্টে কেঁদে দেওয়ার ভঙ্গি করে বলল। ব্যথা পাচ্ছি তাহসিন। তাহসিন বাঁকা হেসে ঝুঁকে আসে তানিয়ার দিকে, মোলায়েম অংশে ছোঁয়া আরো দৃঢ় করে। তানিয়ার চোখে চোখ রেখে গম্ভীর মুখে বলল। এটা ইগনোর করার জন্য, ফোন বন্ধ রাখার জন্য আজ সারাদিন পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আর করব না। লাগছে তাহসিন? না। তাহসিন কামিজ ঠিক করে তানিয়ার গলায় মুখ গুজে চোখ বন্ধ করে দেহের উপর কম্বল টেনে নিজেদের মুড়িয়ে ফেলে বলে। ঘুমাও তাহলে, কাল আমার সাথে বাড়ি ফিরবে। না, আমি থাকবো আরো কিছুদিন। তাহসিন মাথা তুলে বলে। কি চাও? একটু আগের ব্যথা সারা রাত চাও? না না না। তাহলে কালকেই যাবে। মুখ বন্ধ করে ঘুমাও এবার। আমি মুখ বন্ধ করলে ব্যাপারটা ভিন্ন হবে। মামা নানাদের অনেক জোরাজুরি পরও থাকতে রাজি হলো না তাহসিন। তানিয়া দূর দাঁড়িয়ে দেখছে সব, তার কিছুই বলার নেই। লোকটা তাকে সঙ্গে নেবে মানে নেবে, তানিয়ার কোনো কথাই সে শুনবে না। গাড়িতে তানিয়ার লাগেজ রাখা হলো। এদিকে নতুন জামাইয়ের হাতে টাকা ভর্তি খাম গুজিয়ে দিল নানা নানি মিলে। তাহসিন হাজার বারণও শুনল না তারা। ওয়াদা নিল ইলেকশন শেষ হওয়ার পরে যেন তারা আবার আসে। তাহসিন সম্মতি দিল, সালাম দিল সবাইকে, ছোট ছোট শালাশালিদের হাতে টাকা দিল। তাহসিনকে তারও বিদায় জানালো। গ্রামীণ রাস্তা পেরিয়ে শহরে সড়কে উঠেছে গাড়ি, তাও তানিয়ার মুখে কথা নেই। তাহসিন মাঝে বেশ কিছু কথা বলতে উত্তর করেনি মেয়েটা, তাও সেও এখন চুপ। তানিয়া রাগ হয়েছে, তাকে থাকতে দিল না কেন মানুষটা, যে দেখিয়ে নিয়েই গেল সাথে। তাহসিন তো তা বুঝেছে, তাই খাটায়নি মেয়েটাকে, তাই হামলেই পড়বে তার দিকেই। তানিয়াদের বাড়ির সামনে গাড়ি এসে থামাতেই তানিয়া বাক্য বিনিময় না করে গাড়ি থেকে নামতে নিলে তাহসিন খপ করে এই মেয়েটার হাত ধরে ফেলে, টেনে সোজা নিজের সান্নিধ্যে নিয়ে আসে। তানিয়ার থুতনি ধরে মুখটা উঁচু করে তুলে বলে। এত রাগে না রূপসী, তাকাও একটু আমার দিকে। তানিয়া নিজের গভীর চোখ মেলে দিল তাহসিনের পানে। তাহসিন নিজের বুকে হাত দিয়ে বলে। উফ, এই চাহনি। আই এম ফিনিশ ডার্লিং। ঢং না করে ছাড়ুন, বাড়ির সামনে আমার। তাহসিন বাঁকা হেসে তানিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে। আমার গাড়ির জানালাতে লাগানো ব্ল্যাক শেড, কিস থেকে শুরু করে কেউ দেখতে পাবে। তানিয়ার কান থেকে যেন গরম ধোঁয়া নির্গত হবে এবার। তাহসিনের লাগাম ছাড়া ছোট কাটা কথা শুনে লজ্জা আটকে উঠে মেয়েটা বড় বড় চোখ করে তাকিয়ে রইল তাহসিনের দিকে। ছেলেটার হ্যান্ড ডুব শুধু তার জন্য। কি খতরনাক কথাবার্তা তার, ভাবা যায়। তাহসিন নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারল না। পরে হিত করতে গিয়ে বিপরীত হয়। কোনো উপায় না পেয়ে তানিয়া হুট করে বসে এক অদ্ভুত কাজ। সোজা কামড় বসিয়ে দেয় তাহসিনের ঘাড়ে। ধরালো দাঁতের সূচ যেই না দাবিয়ে দিল অমনি তাহসিনের চোখ মুখ ব্যথায় কুচকে গেল। দাঁতের দাঁত পিষে সহ্য করলো ব্যথাটা। তানিয়া কামড় দিয়ে হাঁপিয়ে উঠে নিজে সরে আসে। দাঁতের দাগ গভীর, সামান্য রক্তের ফোঁটা আরো দেখা মেলে। তাহসিন নিজের ঘাড় হাত দিয়ে আবারও সামনে আনে, সাথে সাথেই তাকালো তানিয়ার দিকে। মেয়েটার মুখ একদম ইনোসেন্ট, যেন কিছুই করেনি। তানিয়া এই দিক ওদিক তাকায়। তাহসিন অবাক স্বরে বলে। কি করলে এটা? আল্লাহ, তানি তুমি মানুষ না ভ্যাম্পায়ার? তানিয়া চোখ ছোট ছোট করে বলে। মানুষ, তাই এখনো বেঁচে আছেন। ভ্যাম্পায়ার হলে এতক্ষণে আপনি ব্যাড। ইউ আর সাচ এ নটি গার্ল। আমি ভাবতাম তুমি চুপচাপ একটা মেয়ে। আমিও ভাবতাম আপনি ভদ্র একটা ছেলে। তাই? তাহলে তো ঠিকই জানো, আমি তো ভদ্রই। ভদ্র না ছাই? তাই? তা ম্যাডাম, আপনার সাথে কি অভদ্রতা আমি করেছি? বলে ইচ্ছুকে পড়লো তানিয়ার দিকে। মেয়েটা পিছু সরে পড়ল। করেননি? কালের তো ট্রেলার ছিল, ফুল পিকচার এখনো শুরুই করলাম না। অভদ্রতা আমির দেখেছো কি তুমি? বলেই তানিয়ার অধর মেলালো। একদম পারফেক্ট কায়দায় ছোটের যুগলবন্দি হলো বেশ কিছু সময়। শেষে শব্দ করে চুমু এঁকে ছাড়লো। মেয়েটার গালে হাত রেখে স্লাইড করে আদর মিশিয়ে বললাম। টেক কেয়ার, যাও। আপনিও নিজের খেয়াল রাখবেন। শেষ একটা হাঁক করে বেরিয়ে আসে তানিয়া। বাড়ির মধ্যে প্রবেশ করা পর্যন্ত তাহসিন দাঁড়িয়ে রইল। এদিকে তানিয়াকে দেখে তার বাবা মা অবাক।
তানিয়া তাহসিনের সাথে এসেছে বলে নিজের রুমেই চলে গেল। সে ভীষণ ক্লান্ত, জার্নি করেছে তো ঠিকই, কিন্তু কাল রাতে তাহসিনের বদমাইশিতে ভালো করে ঘুমাতে পারেনি সে, তাই এখন সে ঘুম দেবে, লম্বা একটা ঘুম। আজ শামীম নিজে দিয়াকে কল করেছে, একটা জায়গায় দেখা করার জন্য ডেকেছে। দিয়া কেন জানি না করতে পারল না। এখন বিকেল 4টা। দিয়া লোকেশনের জায়গায় এসে একবার শামীমকে কল করল। ছেলেটা নিজের স্থান বলে কল কাটে। দিয়া সোজা এই দিকেই হাঁটা দিল। একটা সময় দেখতে পেল শামীমকে। ছেলেটা একটা বেঞ্চে বসে আছে, তার নজরখানা দূর আকাশের পানে। দিয়া নিঃশব্দে শামীমের পাশে বসে ভাও করে উঠল, কিন্তু দিয়াকে হতাশ করে ছেলেটা ভয় পাত দূরের কথা, শান্ত দৃষ্টিতে ঘুরে তাকালো তার দিকে। ছেলেটার এহেন চাউনিতে দিয়ার মনটা কেমন ছলাৎ করে উঠল। শামীমের পরনে ফর্মাল প্যান্ট শার্ট, মনে হচ্ছে সোজা অফিস থেকে এখানে এসেছে। দিয়া মৃদু স্বরে বলল, আপনি ঠিক আছেন শামীম? সহসা শামীম দুই দিকে মাথা নাড়ল, মানে সে ঠিক নেই। দিয়ার অন্তর জমে গেল, সেটাকে কখনো এইভাবে দেখেনি। দিয়া আবারও বলল, কি হয়েছে? ভয় পাচ্ছি। দিয়া অবাক হয়ে শিকুচকে বলে, মানে কিসের ভয়? শামীম এবার সোজা বেঞ্চ থেকে নেমে দিয়ার মুখোমুখি হাঁটু গেড়ে বসলো। দিয়ার শুকনো ঠোক গিলে সংকোপনে শামীম দিয়ার কোলে রাখা দু হাত নিজের হাতের মুছে নিল। একদম চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলতে লাগলো, ট্রাস্ট মি, আমি যা বলবো তা কোনো ইনফ্যাচুয়েশনের মধ্যে পড়ে বলবো না। অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। আর সিদ্ধান্তটা এই যে, এখন তুমি আমাকে যেরকম দেখছো আমি এরকম মোটেও ছিলাম না। তুমি জানো আমার লাইফস্টাইল একদম আলাদা ছিল। সময়ের বিষয়ে অজ্ঞ, জীবন নিয়ে অবহেলা, গার্লফ্রেন্ডস, পার্টি, অ্যালকোহল, মানে এইগুলি নিয়েই বেশ কাটছিল আমার দিন। কিন্তু একদিন হঠাৎ করেই তুমি এলে। তোমার সেই বিতৃষ্ণ চাহনি আমার ভেতরটাকে পুরো নাড়িয়ে তোলে। মনে হয় এটা কেমন মেয়ে, এরকম আলাদা, মানে সবার থেকে আলাদা কেন? আমি মেয়ে হিসেবে যাদের চিনতাম তারা তো তোমার মতো নয়। তারপর যখন তোমায় জানলাম, চিনলাম, তখন যেন আমি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করলাম। তোমার কথা, ব্যবহার, আচরণ সবকিছুই নতুন ছিল আমার কাছে। সেই সাথে নিজেকেও আমি অন্য এক রূপে আবিষ্কার করলাম। তুমি বললে এটা ভুল, ভালো ছেলেরা এগুলো করে না, আমি ছেড়ে দিলাম। তুমি বললে আমার মতো ছেলে তোমার বাবার পছন্দের বাইরে, আমি নিজেকে বদলে ফেললাম। আমি নিজেকে অনেক বুঝাই, জানো আমি কেন করলাম এগুলো দিয়া? জানো তুমি, আমি নিজের না অনেক বুঝাই, নিজেকে লুকিয়ে রাখতে চাইলাম কিন্তু পারলাম না। আজ আমি অস্থির হয়ে তোমায় ডেকেছি। যদি আজ আমি কনভিন্স না করি তাহলে আমি পাগল হয়ে যাব দিয়া। কথাগুলি এক নাগাড়ে বলেই উঠে দাঁড়ালো শামীম। আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করে, পরে খুঁজে পায়। ছুটে গিয়ে ছোট গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসে একটা হালকা গোলাপি রঙের মাধবী লতা ফুল। ফুলের ডাটির শেষ অংশ ফুলের পাপড়ি মাঝের অংশে গুজে সোজা এক হাঁটু গেড়ে দিয়ার সম্মুখে বসে। এদিকে দিয়া হতভম্ব, কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। শামীম দিয়ার বাম হাত ধরে লম্বা লম্বা শ্বাস টানে, আজকে কঞ্চে বলে, মিস ছি, এই অধম ছেলেটা তোমায় অসীম ভালোবেসে ফেলেছে। বাকিটা জীবনে এই ছেলেটাকে শুধরে রাখার দায়িত্ব কি তুমি নিবে? আমার ভুলের শাস্তি নয়, অনুশোচনা হয়ে এসো। পেরিয়ে আসা জীবনে তুমি আসোনি কেন এটা ভেবেই আমি পীড়িত। আমার এই পীড়া দূর করে শান্তি হয়ে এসো তুমি আমার জীবনে। আমায় বিয়ে করবে দিয়া? উইল ইউ ম্যারি মি? দিয়ার পুরো শরীর থর থর করে কাঁপছে, গলা থেকে শব্দ নির্গত হতে চাইছে না। হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। আশেপাশের পরিবেশ হুট করে কেমন ঘোলাটে হয়ে এলো। কোনোভাবে নিজেকে সংযত রাখতে পারছে না, চোখের কোণে পানি জমেছে। এই ছেলেটাকে প্রথম অতি অসহ্যকর লাগলো দেখে, একটা বিতৃষ্ণা জন্মাতো। কিন্তু সময়ের চক্রে শামীমের ব্যবহার সবটা কেমন ভুল মনে হতে লাগলো। ছেলেটা ওরকম নয় যেমন সে দেখায়, ছেলেটা তো ভিন্ন। শুধু তার প্রয়োজন ছিল একজন গাইডের, একটা শক্ত হাতের। দিয়া ভারী কি নিঃশ্বাস ফেলে ছুট উল্টে বলে, আমার কথা শুনবেন?
কান দিয়ে না, মন দিয়ে শুনবো। অগোছালো জীবন গুছিয়ে নেবেন? নিয়েছি, আর গুছিয়ে নেব। আমি আপনাকে বিয়ে করলে আমি ঠকবো না তো? তুমি বললে দেনমোহরে নিজের প্রাণ লিখে দিব। তাহলে করব বিয়ে। প্রাণ চাই না, শামীম চাই। না চাইতেও শামীমের বাম চোখ থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। ঠোঁটের কোণে বিস্তার হাসি ফুটিয়ে ফুলের বানানো আংটি খুবই নাজুকতার সহিত পরিয়ে দিল দিয়ার আঙুলে। বাতাস পড়ল শীতল, ছুঁয়ে গেল দুই নরনারীদের। চারিপাশে পরিবেশে কেমন প্রেম প্রেম ঘ্রাণ ছড়ালো। কিছু প্রেম হয় পবিত্র। শামীম দিয়ার পাশে বসে, দুইজনের হৃদস্পন্দন চলছে দ্রুত। শামীম বাড়ির সাহস ছেড়ে পড়ে, কবে আসবো তোমাদের বাড়ি? যেদিন আপনি চাইবেন। লাজুক হাসি দেয় দিয়া, কোনো প্রকার নিজের উত্তেজনায় থামিয়েই বলে, আমায় যেতে হবে শামীম। এখনই? আমায় আবার মন ভরে দেখবেন বিয়ে করে, তার আগে আর দেখার নয়। দিয়া উঠে চলে যেতে নিলে স্বামী ফট করে বলে হচ্ছে, আজ বাবার বার্থডে দিয়া, বাড়ি ফিরবো না আজ। দিয়া ঘুরে তাকে ফিকুচকে বলে, কেন? বাবা আমায় এড়িয়ে চলে দিয়া, তাকে দেখলে আমার খুব ইচ্ছে করবে ওনাকে জড়িয়ে ধরে বার্থডে উইশ করতে। দিয়া বিস্তর হাসে, শামীমের চোখে চোখ রেখে বলল, আজ আপনি ওনার বাড়ি ফেরার অপেক্ষা করবেন শামীম। উনি এড়িয়ে গেলে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরবেন। বিশ্বাস করুন শামীম, আপনাদের দুজনের কষ্ট এক, কিন্তু দুজনে লুকিয়ে বেড়াই সেটা। জড়িয়ে ধরে কষ্ট ভাগাভাগি করে নেবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আরিশের মা বাবা চাইছে এই সপ্তাহে আরিশ আর শিফার বড় করে রিসেপশন করতে। শিফা বাড়ি লোক মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু আরিশে নিজেই শিফার বাবার সাথে কথা বলে ভদ্রলোককে বুঝিয়েছেন যাতে কোনো চিনচেন না হয়। দুই পরিবারে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। কোনো জিনিসের কমতি রাখতে চায় না কেউ। তিন বান্ধবী বেজায় খুশি শিফার জন্য। শিফা লাজুক মুখে সবটা নিঃশব্দে গ্রহণ করেছে। সবকিছুই কেমন স্বপ্ন লাগছে তার কাছে। রাতের ডিনার সেরে শিফা সবাই রুমে প্রবেশ করেছে। ফ্রেশ হয়ে এসে দেখে বিছানায় রাখা তার ফোনে কল এসেছে। অচেনা নাম্বার থেকে ফিকুচকে কল রিসিভ হলো, বলতে ওপাশ থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, শিফা, কি ভাবছো তুমি? হারিসের জীবনের প্রথম নারী? তাহলে তো তুমি বোকা রানী মেয়ে। তার জীবনের প্রথম নারী তো আমি। সেই ছোট্টবেলা থেকেই সে আমায় ভালোবাসে। কেন তুমি বলেনি আমার ব্যাপারে? বোকা মেয়ে কোথাকার। ও তোমায় বিয়ে করেছে আমায় ভুলে থাকার জন্য। ইউজ করেছে তোমার। ফোনের ওই পাশের মেয়েটির উক্ত কথাগুলি শুনে শিফা থমের দাঁড়িয়ে রইল, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে পানি। ফোন পড়ে গেল হাত থেকে। বুকের ভিতর হাওয়া ঝড়। হাওয়াকে কিভাবে থামাবে শিফা? শপিং মলের এক শাড়ির স্টোরে বসে আছে শিফা, সাথে আরিশ, তার মা এবং আরিশের কিছু কাজিন ভাই বোনেরা আছে। নানান ধরনের শাড়ি পাহাড় জমিয়েছে, কিন্তু তার মধ্যে একটা শাড়িও আরিশের পছন্দ হয়নি। শিফা বসে আছে চুপচাপ। শাড়ি নিয়ে তার কোনো মাতামাতি একটু কম। সালোয়ার কামিজ, গাউন এই টাইপের ড্রেস বেশি পরে, তাই শাড়ি বিষয়ে সে হক্ক। এবার শিফার দিকে একটা শাড়ি বাড়িয়ে দিল আরিশ। মেরুন রঙের কাতান শাড়ি, তাতে গোল্ডেন পার। সিম্পলের মাঝে যেন আলাদা এই শাড়ি। আরিশ চোখে ইশারায় পড়ল, পছন্দ হয়েছে? একবার ট্রায়াল দেবে? শিফা শাড়ি হাতে নিয়ে পড়ল, সুন্দর লাগছে। ট্রায়াল দেব না, একবারই সেই দিন পরবো। ওকে। বলে প্যাক করিয়ে নিল শাড়ি, সাথে করা আরও কিছু শপিং নিজের কাজিনদের হাতে দিয়ে আরিশ নিজের মায়ের উদ্দেশ্যেই বলল, মা, তুমি চলে যাও ভাই বোনদের সাথে। অনেকক্ষণ বাইরে তুমি, এবার টায়ার্ড হয়ে যাবে। আমি শিফাকে বাড়ি পৌঁছে দেবো। সে কথা মেনে নিল সবাই। শিফার সাথে কুশল বিনিময় ঘটিয়ে চলে গেল তারা। এদিকে আরিশ শিফার হাত ধরে সোজা লেজিস স্টোরের দিকে যায়। শিফা চোখ বড় বড় করে আরিশের দিকেই তাকালো। ছেলেটা কি করতে চাইছে? তারা যেই না স্টোরে প্রবেশ করতে যাবে, অমনি শিফা আরিশের হাত টেনে ধরে। ছেলেটা পিছন ফিরে শিফার দিকে ফ্রিকুয়েন্সিত করে তাকালো। শিফা কিছুটা আমতা আমতা করে বলল, ওখানে যাচ্ছেন কেন? তোমার জন্য। যেতে হবে না, ফিরে চলুন। লাগবে না? আচ্ছা চলুন প্লিজ এখান থেকে। লজ্জা পাচ্ছ?
লজ্জা পাওয়া কি স্বাভাবিক না? আরিশ শিফার দিকে ঝুঁকে এসে বলল। না, যে পুরোপুরি আমার সেখানে তোমার লজ্জা পাওয়া বেমানান। অতঃপর আরিশ শিফাকে টেনে নিয়ে গেল ভেতরে। স্টোর থেকে বেরিয়ে এলো মাঝারি 2 ব্যাগ নীলি পোশাক নিয়ে। আরিশ নিজেই সব বলে বলে নিয়েছে। এদিকে শিফা লজ্জায় কাদা, চোখ তুলে তাকাতে পারছে না আরিশের দিকে। হাতে হাত রেখে হাঁটলেও শিফা হাঁটছে পিছে পিছে, মাথা তুলছে না লাজে। আরিশ একবার পিছন ফিরে তাকিয়ে শিফার রক্তিম চেহারা দেখে ক্ষীণ হাসে। আজ সে যা করেছে তার মাধ্যমে শিফাকে বুঝিয়েছে যে তাদের মাঝে লজ্জার দূরত্বের ভ্যালু আরিশের কাছে 0। একসময় তারা বসে ফুড কর্নারে, পিৎজা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে আরিশ আবারও ফিরে এসে বসে শিফার পাশে। এতক্ষণে মেয়েটা কিছুটা শান্ত হয়। আরিশ ফোন বের করে কিছুই দেখতে থাকে। শিফা শুকনো ঢোক গিল, হঠাৎই বলে ওঠে, অনুষ্ঠান এত তাড়াতাড়ি করতে চাইছেন কেন আরিশ? আরিশ ফোন থেকে চোখ সরিয়ে শিফার উপর সীমাবদ্ধ রাখে, ভ্রু নাচিয়ে হাসকি কঞ্চে বলে, আমি বিয়ের দিনই তোমায় বলেছিলাম তোমার পরীক্ষা শেষ হলে উঠিয়ে নিয়ে যাব, মনে নেই? আছে, কিন্তু এত তাড়াতাড়ি করবেন বুঝতে পারিনি। আব্বু এত অ্যারেঞ্জমেন্ট নিয়ে ভীষণ ওয়ারিড। আরিশ এবার মুচকি হেসে শিফার 2 হাত ধরে বসে, শিফাকে টেনে নিজের দিকে নিয়ে এসে মোলায়েম কঞ্চে বলে, আব্বুকে আমি কোনো রকমের অসুবিধা ফেলতে চাইনি শিফা। হুট করে ডিসিশন আমি এই জন্যই নিলাম যাতে আগে থেকে আব্বু বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট না করে সোজা রিসেপশনে করছে। বরযাত্রা এবং আলতো বলতে জিনিসে আব্বু চিন্তায় না থাকে সেটা ভেবে শিফা আমি আব্বুকে বুঝিয়েছি, তুমিও বুঝো, যাতে তিনি কোনো প্রকার স্ট্রেস না নেয়। তার দিক থেকে আমি কিছু চাই না। তিনি তার সবচেয়ে মূল্যবান কিছু আমায় দিয়ে দিয়েছেন আগে। এর থেকে বেশি কিছু চেয়ে নিজের চোখে গুণাকার হতে চায় না। শিফা স্তব্ধ হয়ে রয় আরিশের কথায়। নিজের কপালের উপর তার বিশ্বাস হয় না। নিজের চাওয়ার থেকেও বেশি কিছু আল্লাহ তাকে দিয়েছেন, উত্তম একজন জীবন সঙ্গী ও আল্লাহর প্রদত্ত রহমত রিজেক। এই শুকরিয়া আদায় করেও কম হবে। কালকের সেই অনাকাঙ্ক্ষিত মেয়েটির কথা সে মাথায় রাখেনি। কেন রাখবে? যার ভালোবাসা শিফা অনুভব করতে পারে, যার ভালোবাসা শিফার অন্তঃসিক্ত হয়ে যায়, তার উপর সন্দেহ করা পাপ। শিফাই বিষয়ে জিজ্ঞাসা করবে আরিশকে। যদি তার উত্তর হ্যাঁ হয়, তাতেও রাগ করবে না শিফা। এরকম হিরে পেয়ে যার ভাগ্য জোটেনি সে তো হতভাগী, শিফা নয়। শিফা মৃদু হেসে বলল, মেয়ের বিয়ে, বাবা তো একটু স্ট্রেসে থাকবেই। সেটা ঠিক। তুমি হ্যাপি তো বার্ড? অনেক অনেক বেশি। মধ্যে পিৎজা কোল্ড ড্রিঙ্কস চলে এসে খাওয়া শুরু করে তারা। নানান গল্পের সাথে মোমেন্ট জমে ওঠে। কিন্তু হঠাৎ কোথা থেকে 5 থেকে 6 বছরের বাচ্চা একটা ছেলে এসে তাদের টেবিলের সামনে দাঁড়ালো। বাচ্চাটির চোখে মুখে চনমনে চঞ্চল একটা ভাব। আরিশ ফ্রি কুচকে সেটির দিকে তাকাতে বাচ্চাটি বলে ওঠে, আঙ্কেল এটা কি খাচ্ছ? আরিশ হেসে উত্তর দেয়, এটা পিৎজা। আগে বলো তোমার মা বাবা কোথায়? তুমি এখানে কিভাবে? আমি খাবো। আরিশের সমস্ত রকমের প্রশ্ন উপেক্ষা করে বাচ্চা সোজা উত্তর দিল। শিফা খিলখিল করে হেসে ফেলল। একবার উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকালো, কাউকে তেমন দেখতে না পেয়ে বলল, আরিশ এখানেই রাখুন, কেউ না কেউ তো আসবেই ওকে নিতে, না হলে আবার অন্য কোথাও চলে যাবে। আরিশ বাচ্চাটিকে তার সামনের চেয়ারে বসাতে বাচ্চাটি নিজে থেকে পিৎজা নিয়ে খেতে থাকে। আরিশ তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, তোমার পিৎজা পছন্দ? ইয়েস। তোমার নাম কি বাবাই? মুখে গালে পিৎজা লেপটে ছেলেটি ইঁদুর দাঁত বের করে বলল, আরিশ আহমেদ। শিফা অবাক হয়ে তাকাল 2 আরিশের দিকে। আরিশ নিজেও অবাক হলো। শিফার দিকে তাকিয়ে বিস্মিত চোখে মুখে কাত ঝাঁকালো। শিফা বাচ্চা আরিশের মুখে লেগে থাকা খাবার টিস্যু দিয়ে মুছে দিতে দিতে বলল, তুমি জানো এই আঙ্কেলটার নামও আরিশ? ছেলেটা এবার পিটপিট করে চোখে আরিশকে দেখলো। কি বুঝলো কে জানে। পিৎজাতে আবার ছোট্ট দাঁতের কামড় বসিয়ে দিল। বললাম, আমি বেশি হ্যান্ডসাম। বাচ্চাটির কথায় দুজনেই গাল হা হা হয়ে যায়। কি সাংঘাতিক জেনারেশন। আরিশ খানিকক্ষণ কি কর্তব্য বিমুঠ থেকে ছেলের গাল টিপে দিয়ে বলে, এখনো নাক টিপলে দুধ বেরোবা, সে আবার বলে আমি হ্যান্ডসাম। বলি হেসে ওঠে আরিশ। শিফাও তাদেরকে দেখে ভালো করে। এখানের 2 আরিশ 2 রকম। একেই হয়তো বলে জেনারেশন। বেশ কিছুক্ষণ পর তাদের সামনে এসে হাজির হয় এক মহিলা। তিনি রীতিমতো হাঁপাচ্ছে, চোখের আতঙ্ক
চোখে আতঙ্ক কমলো যখন তিনি দেখলেন বাচ্চা ছেলেটিকে। তুমি এখানে কি করছো আরিশ? কত খুঁজেছি জানো তোমায়? এইভাবে না বলে কোথাও যেতে নিষেধ করেছি না? একদম দুষ্টু ছেলে হয়েছো তুমি। মহিলা বাচ্চা ছেলেটিকে কোলে তুলে নিল। পরপর শিফাদের দিকে তাকিয়ে নম্রতার সহিত বলল, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আসলে ছেলে আমার খুব চঞ্চল। আশা করি আপনাদের বিরক্ত করেনি।